আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ক্ষমতায় থাকা নয় সংস্কারী লক্ষ্য, নিউ ইয়র্ক টাইমসকে বললেন ডক্টর ইউনূস। শেহবাজের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতার আহ্বান। বঙ্গোপসাগরে লঘুচাপে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত। নরসিংদীতে ট্রাক মিনিবাস সংঘর্ষে 3 নারী শ্রমিক নিহত। চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলার প্রতিবাদ, কর্তৃপক্ষের আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত। ঘাসবন, ঝোপঝাড় ও উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল। আশঙ্কাজনক হারে কমছে সংখ্যা। এবং কানপুরে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট। একাদশে স্পিনারের সংখ্যা বাড়াচ্ছে 2 দল। সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঠিক কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কখনোই ক্ষমতা আঁকড়ে থাকতে চান না। দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারই বর্তমান সরকারের সবচেয়ে বড় এজেন্ডা। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। জাতিসংঘ অধিবেশনে ব্যস্ত সময়ের মধ্যেই বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক ক্লাইমেট করেসপন্ডেন্ট সৌমেনী সেনগুপ্তের নেয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন, সংস্কার, জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রায় আধা ঘন্টা কথা বলেন। The whole theme of the government that we inherited from the student movement and the student revolution that just took place, which brought us into the power, is reform. We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, done, build a new Bangladesh. So we are not inheriting things from our past. Okay. We build it completely new. So that's the task. Reform is the big agenda for us in every sector, because we have inherited devastated economy, devastated institution, destroyed the structures everywhere, policies. So we have to go build again in a new format. উঠে আসে বিগত সরকারের সময়ের সংগঠিত হত্যাকাণ্ড ও বিচার প্রসঙ্গ। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has created crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. প্রশ্ন ছিল সংস্কার পরবর্তী কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is a chance that you would run for office? No way. That's not me. উন্নত দেশগুলোর উদাসীনতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সামগ্রিকভাবে সকলের স্বার্থে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার শুধু মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক শহরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন, এবং এর মধ্যেই তিনি এভাবেও সফল হয়েছেন। চকর মালিথা,
চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ, তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সরকার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘিরেও আলোচনার কমতি নেই। বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেছেন। সেই ধারাবাহিকতায় সফরের তৃতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। We are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. নতুন বাংলাদেশ গড়ার পথে পাকিস্তানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আপনি জানেন সার্কের সামিট হচ্ছে না 2014 সালের পরের থেকে, এবং প্রফেসর ইউনূসের একটা ভিশন হচ্ছে সার্ককে আবার রিভাইভাল করা, এবং সার্ক যাতে এই সাউথ এশিয়ার যে 170-80 বা 200 কোটি, প্রায় 200 কোটি লোকের যে মানুষের যেন কণ্ঠস্বর হিসেবে এমার্জ করে। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টর্ক, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়া সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং দাতা সংস্থার প্রধানরা। এ যাবৎকালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের বিবেচনায় এবারের অধিবেশন অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এবারের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব সবচেয়ে শক্তিশালী। বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অন্তর্বর্তী সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছে তাতে সহজ শর্তে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এ ঘোষণা দেন। ঘোষিত ঋণের মধ্যে অন্তত $200 কোটি হবে নতুন ঋণ। বাকি $150 কোটি ঋণের যোগান আসবে বিদ্যমান কর্মসূচির অর্থ পুনর্ব্যবহারের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে সেই উদ্যোগে বিশ্বব্যাংককে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাঙ্গা দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত ও বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলো পেতে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীতে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে। ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজটে দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালি ব্রিজ এলাকায় গার্মেন্টস কর্মীবাহী একটি মিনি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। শিবালয় হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে গার্মেন্টস কর্মীবাহী মিনি বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় আর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী, হাইওয়ে ও থানা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের চুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহতের ঘটনায় 17 জনের নাম উল্লেখ সহ 25 জনকে আসামি করে 2টি মামলা করা হয়েছে। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়া জানিয়েছেন, বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা সদস্য বাদী হয়ে আলাদা আইনে মামলা করেছেন। মামলা দুটি নথিভুক্ত করা হয়েছে। মামলাগুলোয় 17 জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আসামি করা হয়েছে 8 জনকে।
সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি করেন। ওসি মঞ্জুর কাদের আরও জানিয়েছেন, মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত 6 আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অজ্ঞাতদের শনাক্ত সহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আইয়ের 5 জন পরিচালকের বিরুদ্ধে ফারজানা রশিদ ব্রাউনিয়ার মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে চ্যানেল আই কর্তৃপক্ষ ও পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছে। চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যায় বলেছে, মামলায় ফারজানা রশিদ ব্রাউনিয়াকে তার চাকরির পাওনাদি পরিশোধ না করার ও তার কাছে 50 কোটি টাকার চাঁদা দাবি ও হুমকি দেওয়া সংক্রান্ত অভিযোগ হাস্যকর ও মিথ্যায় পরিপূর্ণ। মামলার আবেদনে যেসব অযাচিত ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক। চ্যানেল আই কর্তৃপক্ষ এই মর্মে ব্যাখ্যা প্রদান করছে যে ফারজানা রশিদ ব্রাউনিয়া কোনো কালই চ্যানেল আইয়ের স্থায়ী কোনো পদে কর্মরত ছিলেন না। চ্যানেল আইয়ে এক সময়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব তাকে দেয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তাকে সম্মানী প্রদান করা হতো। 2018 সালের নভেম্বর মাস থেকে স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায়। সেই কারণে চ্যানেল আইয়ের কাছে ফারজানা রশিদ ব্রাউনিয়ার কোনো পাওনা থাকার প্রসঙ্গ অবান্তর। এছাড়া 2018 সাল থেকে শুরু করে কোনো সময়ে এই ধরনের কোনো দাবি দেওয়ার কথা কারোর জানা নেই। মূলত নিজের বিভিন্ন অসাধু সংশ্লিষ্টতা আড়াল করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে মনে করে চ্যানেল আই কর্তৃপক্ষ। চ্যানেল আইয়ের 5 জন পরিচালককে ব্যক্তিগত আক্রোশে অযথা হয়রানি, সম্মানহানি কিংবা অন্য কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলে এই মামলা করা হয়ে থাকতে পারে বলে চ্যানেল আই কর্তৃপক্ষ মনে করছে। মামলার অভিযোগের সাথে সম্মানিত 5 জন পরিচালকের কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যাখ্যায় বলা হয়েছে, দায়ের হওয়া মিথ্যা মামলাটি চ্যানেল আইয়ের উক্ত 5 জন পরিচালক আইনগতভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছেন। আবহমান বাংলার সুপরিচিত পাখি বাবুই। চড়ুইয়ের মতো দেখতে ছোট আকারের এই পাখি দেশের প্রায় সব জায়গাতেই দেখা যায়। তবে ঘাসবন, ঝোপঝাড় এবং উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল। এতে বংশবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ায় আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বাবুই পাখির সংখ্যা। বাবুই পাখি নিয়ে আফরোজা হাসির প্রতিবেদন। নিজ হাতে গড়া মোড়, কাঁচা ঘর খাসা। বাংলার সদাচঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী হিসেবে পরিচিত বাবুই পাখিকে দেখেই এই কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন। মূলত শহরের তুলনায় গ্রামাঞ্চলেই বেশি দেখা যায় বাবুই পাখি। ফসলি জমির কাছাকাছি খোলা জায়গা কিংবা চরাঞ্চলের ঘাসবনে দল বেঁধে বিচরণ করে এরা। দেশে বাংলা বাবুই, ডোরা বাবুই ও দেশি বাবুই এই 3 প্রজাতির বাবুই পাখির বসবাস। দুর্লভ প্রজাতির মধ্যে রয়েছে বাংলা বাবুই বা কালো বুক বাবুই। পুরুষ ও স্ত্রী পাখির দেহের রঙে পার্থক্য দেখা যায়। প্রজননকালে পুরুষ পাখির মাথা হলুদ, ঘাড় ধূসর কালো, বুকে চওড়া কালো দাগ দেখা যায়। দাগি বাবুই বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ডোরা বাবুই নামেও পরিচিত। এরা সাধারণত পাহাড়ি এলাকা এবং জলাশয়ের আশপাশে নলখাগড়া বা কাশবনে বেশি বিচরণ করে। বাবুই পাখির ঠোঁট বেশ মোটা ও শক্ত। তৃণভূমি বা ফসলের মাঠে এরা খাবারের সন্ধান করে। সাধারণত ঘাসবীজ, শস্যদানা ও কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে বাবুই পাখি। সুন্দর ও সুনিপুণভাবে ঘর তৈরি করতে পারে বলে এরা তাঁতি পাখি নামেও পরিচিত। গ্রামাঞ্চলে তাল বা খেজুর গাছে ঝোলানো দৃষ্টিনন্দন ও মোহনীয় বাবুইয়ের বাসা সবারই মন কেড়ে নেয়। বাসা বানাতে বাবুইয়ের ধৈর্য, একাগ্রতা এবং কারিগরি জ্ঞান অতুলনীয় ও অনুকরণীয়। বাবুই পাখির শিল্পগুণ মুগ্ধ করে সবাইকে। তবে তালগাছ সহ আবাসস্থল ধ্বংস হওয়ায় বাবুই পাখির বাসা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে।
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে এদের খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই এরা বংশ পরম্পরায় টিকে থাকবে আমাদের প্রকৃতির অলংকার হয়ে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাবুই পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ছাদ কৃষি সম্প্রসারণে ঢাকার অনেক আবাসন এলাকায় সবুজে ছেয়ে উঠেছে। নিরাপদ খাদ্যের ব্যাপারে নগরের মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ছাদ কৃষির চর্চা। তবে উদ্যোক্তারা মনে করছেন সঠিক পরিচর্যার মাধ্যমে ছাদ কৃষিকে ধরে রাখতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মিরপুর ডিওএইচএস আবাসন এলাকা সাজানো গোছানো এই এলাকায় 1250 ভবনের প্রায় অর্ধেকাংশেই চলছে ছাদ কৃষির চর্চা, যেগুলোর বেশিরভাগ আয়োজনই করা হয়েছে নিরাপদ খাদ্যের অন্বেষণে। এ লক্ষ্যে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসানও গত 14 বছর যুক্ত আছেন এই ছাদ কৃষিতে। পারিবারিক যে শাকসবজির চাহিদাটা কিন্তু হয়ে যায় না, কিছুটা তো হয়, অনেকটাই হয়। কলমি শাক আমার কিনতে হয় না, করলা সেগুলা হয়, ঢ্যাঁড়স নেয়, ঢ্যাঁড়স আমার কিনতেই হতো না। এই যে মরিচের একটা বিশাল অংশ এখান থেকে আসে। অল্প পরিশ্রমে আপনি জামরুলটা করতে পারবেন, প্রচুর হয়। বড়ই গাছ দেখতেছেন, এটা অনেক বড়ই হয়। জাম গাছটা এত অসাধারণ জাম হয়, অসাধারণ বড় বড় মিষ্টি, আর হয়ও প্রচুর। ফসলের উৎপাদনে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনেরই ব্যবস্থা করা হয়েছে এখানে। ট্রাইকোডার্মাটা দিয়ে এখানে আমরা জৈব সার করি, এটা তো এখানে পচতে থাকে, সে তখন একটা তরল ছাড়ে, যেটা দিয়ে সেই তরলটা আমরা কালেক্ট করে ওইটার সাথে 1 লিটারের সাথে 20 লিটার পানি দিয়ে এটা আমরা রেগুলার বেসিসে দিতে পারি। ছাদ কৃষির প্রয়োজনীয় উপকরণ বিনিময় এবং উৎপাদিত ফসলের বাজার তৈরির জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার বলে মনে করেন এই উদ্যোক্তা। একটা সিস্টেম করা যেতে পারে যে এখানে ধর পিপল উইল কাম এন্ড বাই ফ্রম মি, যে হ্যাঁ আমার কাছে, আমি বললাম তাকে যে আমার কাছে চন্দ্রমল্লিকার 300 চারা আছে, হি কামস এন্ড বাই। ক্রেতা খোঁজার সময় আমার নাই, প্রয়োজনের অতিরিক্ত ধুন্দুল আছে, somebody comes and buys from me। তো এরকম যদি একটা সিস্টেম কিংবা চিন্তা কনসেপ্ট ডেভেলপ করা যায়। এই উদ্যোক্তা বলছিলেন ছাদ কৃষি এমনই একটি কাজ যেটা একটা সময় এসে যদি ভালো ফলন না পাওয়া যায় তাহলে হতাশ হয়ে যায়। সেক্ষেত্রে তিনি বলছেন যে এর জন্যে এই ছাদ কৃষিকরণ উপযোগী যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলোর একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার, এবং হাতের নাগালে উপযুক্ত মূল্যে যাতে ছাদ কৃষকরা পেতে পারে তার দিকে দৃষ্টি অনেক বেশি দিয়েছেন, তাহলে এর প্রসার ঘটবে দিনের পর দিন। ঢাকার মিরপুর ডিওএইচএস এর অবসরপ্রাপ্ত কমোডোর জিয়াউল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 ফ্রিতে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ডিটেল ডাটা কৃষি সংবাদ। কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় আগাম শীতকালীন শাকসবজি চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পাবনার কৃষক। বৃষ্টির পানিতে মাঠ ভরা ফসল ডুবে যাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় তারা। ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। চট্টগ্রামে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য সরবরাহের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হচ্ছে, অন্যদিকে প্রয়োজনীয় নিত্যপণ্য পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। এমন উদ্যোগের প্রশংসা করে দূষণমুক্ত ও বাসযোগ্য পৃথিবী গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা।